দর্শক চলুন ফিরে যাই বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের কাছে। স্যার, আবার ফিরলাম আপনার কাছে। যেমনটি শুরুতেই বলছিলাম, আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী। আজকের এই দিনটি ভীষণ রকমভাবে তাৎপর্যপূর্ণ। শুরুতে আপনার কাছে জানতে চাইব যে জিয়াউর রহমানের কোন দিকটির কথা আজকে আপনি শুরুতেই বলতে চাইবেন? শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আসলে জিয়াউর রহমান এর কোন দিক বাদ দিব, কোন দিক বলবো, এটাকে চুজ করা বড় কঠিন। কারণ তিনি একজন পরিপূর্ণ একজন রাষ্ট্রনায়ক ছিলেন এবং তিনি তার জীবনে সব কিছুতে সফল হয়েছেন। তিনি যেমনি সেনাবাহিনীতে ছিলেন, সেনাবাহিনীতে সর্বোচ্চ সেনা প্রধান তিনি হয়েছেন এবং তার সবচেয়ে সৌভাগ্যের ব্যাপার যে সেনাবাহিনীতে থাকাকালীন অবস্থায় তিনি বাংলাদেশের একটা স্বাধীনতার যে মুক্তিযুদ্ধের সেটার অফিসিয়ালি তিনি ঘোষণা দিয়েছেন এবং সেই যুদ্ধে তিনি সশরীরে শরীক হয়েছেন। তিনি নিজেও একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, ওই তো নেতৃত্ব দিয়েছেন এবং যুদ্ধ পরবর্তী সময়ে আবার সেই সেনাবাহিনীর তিনি প্রধান হয়েছেন। ঠিক তেমনি পরবর্তী পর্যায়ে আবার এই রাষ্ট্র যখন সংকটে পড়েছে, যেমনি 25শে মার্চের 71-এ সংকটে পড়েছিল, যে একটা 25শে মার্চের আক্রমণের পরে সাধারণ মানুষের উপরে, জনগণের উপরে পাক বাহিনী যখন অতর্কিত আক্রমণ করলো, তখন যে একটা জাতিকে দিক নির্দেশনা দেওয়া, সেটা কিন্তু সেই সময় আওয়ামী লীগের পক্ষ থেকে বা রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে সেটা কেউ দেননি। সেটা কিন্তু উল্কার মতো ছুটে এসেছিলেন তৎকালীন মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সেই সময় তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে যে জাতিকে একটি দিক নির্দেশনা দিয়েছেন এবং সারা পৃথিবীতে সবাই জেনেছে যে বাংলাদেশ একটা মুক্তিযুদ্ধ শুরু হয়েছে তার ঘোষণার মধ্য দিয়ে, যেটা পরবর্তী পর্যায়ে বাংলাদেশের সরকার প্রধান যারা ছিলেন তারাও কিন্তু সেটাকে স্বীকার করেছেন। ঠিক তেমনি পরবর্তী পর্যায়ে আবার যখন এই দেশটা সংকটে নিমজ্জিত হয়েছে, 72 থেকে 75 যখন এই দেশটা চলছিল না, দেশে একটা দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল, কোথাও কোনো শৃঙ্খলা ছিল না, সেনাবাহিনীর মধ্যে কাউন্টার কু চলছিল, শিক্ষাঙ্গনে কোনো পড়াশোনা ছিল না, অর্থনীতিতে ধস নেমে এসেছিল, যখন গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছিল, একদলীয় বাকশাল গঠন করা হয়েছিল, সংবাদপত্রগুলো সব নিষিদ্ধ করে 4টি সংবাদ রাখা হয়েছিল, অর্থাৎ সম্পূর্ণ জাতি একটা ধ্বংসের মুখে চলে গিয়েছিল। আবার সেই সময় যখন এই দেশের স্বাধীনতা সংকটের মুখে পড়েছে, সেই সময় এই দেশের সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে আবার জিয়াউর রহমানকে এনে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছেন এবং রাষ্ট্রের দায়িত্ব নেয়ার পরে এখানেও তিনি সফল হয়েছেন। যে আজকে কৃষি ক্ষেত্রে বলি, আজকে ইন্ডাস্ট্রিতে বলি, আজকে বৈদেশিক নীতিতে বলি, আজকে শিক্ষা নীতিতে বলি, আজকে সামরিক নীতিতে বলি, এমন কোনো সেক্টর নাই যেটাকে তিনি সংস্কার করেন নাই এবং যেটাতে তিনি গতি আনেন নাই। কাজেই সেটার জন্য যে জিয়াউর রহমান তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তিনি সফল ছিলেন, একজন সফল মানুষ ছিলেন। কাজে কোন অংশ বাদ দিয়ে কোন অংশ বিক্ষিপ্ত হবে বলার মতো কোনো সুযোগ নেই। মূলত কোন নীতি নিয়ে তিনি রাজনীতিকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন? সত্য কথাটাকে বিকৃত করার জন্য চেষ্টা করে। তিনি বলেছেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দি পলিটিশিয়ান। অর্থাৎ ঢাকা শহরে বসে আপনি রাজনীতি করবেন, জনগণের সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না, সেটা তিনি হতে পারে না, সেটা প্রমাণ করেছেন। কারণ দেখেন, যখন তিনি গ্রামে গঞ্জের মাইলের পর মাইল তিনি হেঁটেছেন, একটা রাষ্ট্রপতি যখন বুক পানিতে নেমে যায় তখন কিন্তু সেই প্রশাসনের ডিসি বলেন, এসপি বলেন, বা ওই এলাকার সংসদ সদস্য বলেন বা চেয়ারম্যান বলেন, কেউ কিন্তু আর তখন রাস্তায় দাঁড়িয়ে সেটা দৃশ্য অবলোকন করতে পারে না। এটা প্রশাসনটা কিন্তু তার সাথে তখন নেমে যেতে হয়। অর্থাৎ জনগণের দ্বার প্রান্তে তিনি প্রশাসনকে নিয়ে গেছেন এবং সেই কারণেই কিন্তু জনগণের সমস্যা তিনি বুঝেছেন এবং সেই সমস্যাকে সমাধানের জন্য কিন্তু তিনি যথারীতি সেই সময় চেষ্টা করেছেন। এই কারণেই দেখেন যে জিয়াউর রহমান আজকে শাহাদাত বার্ষিকী, এতগুলো বছর পরেও
জিয়াউর রহমানের নাম আজকে এখন পর্যন্ত কিন্তু ডে বাই ডে উজ্জ্বল থেকে উজ্জ্বলতরই হচ্ছে, এবং সেটা কিন্তু আইন করে করতে হচ্ছে না, সেটার জন্য কি পার্লামেন্টে কোনো বিল এনে করতে হচ্ছে না, কিন্তু জিয়াউর রহমানের কর্ম দিয়েই কিন্তু জিয়াউর রহমান আজকে জাতির সামনে মহিমান্বিত হয়েছেন। যেমনি ৭১-এর স্বাধীনতার ঘোষণা দিয়ে হয়েছেন, ঠিক তেমনি ৭৫ পরবর্তী রাষ্ট্রের দায়িত্ব উনি কিন্তু মার্শাল ল দিয়ে ক্ষমতায় আসেন নাই, উনি কু করে ক্ষমতায় আসেন নাই। রাষ্ট্রের প্রয়োজনে জনগণ এবং সেনাবাহিনী সবাই সম্মিলিতভাবে তাকে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছেন, কারণ তারা দেখেছেন যে ৭১ সালে যখন সবাই কি হবে কোন দিকে যাবে খুঁজে পাচ্ছিল না, সেই সময় ধূমকেতুর মতো দিক নির্দেশনা দিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে নির্দেশনা, ঠিক তেমনি হয়ে তখন মানুষের একটা আস্থা ছিল যে না, এই ব্যক্তিটার উপর আমরা আস্থা রাখতে পারি, তাকে যদি রাষ্ট্রের ক্ষমতা দেই তাহলে সেটা, এবং তিনি সেটা প্রমাণ করেছেন যে প্রত্যেকটা ক্ষেত্রে যে দেশের মানুষ না খেয়ে মারা গেছে সেই দেশে তিনি ২ বছরের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন, আবার বিদেশে চাল রপ্তানি করেছেন। ঠিক তেমনি আজকে শ্রমিক সেক্টরে বলেন, যে সমস্ত মিল কারখানা বন্ধ হয়ে গেছিল সেই সমস্ত তিনি চালু করেছেন, এবং আদমজির মিলের মতো মিলে যে জায়গায় ২ শিফট ৩ শিফট পর্যন্ত তিনি চালু করেছিলেন, অর্থাৎ অর্থনীতির চাকাকেও সচল করেছেন। আমি যুক্ত করতে চাইবো যে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। যেই প্রত্যাশা বা যে স্বপ্ন নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেই স্বপ্নটা বা প্রত্যাশার জায়গাটা বাংলাদেশে আমরা এখন আসলে কতটুকু পূরণ করতে পারছি বলে মনে করেন? যারা স্বাধীনতার ধারক বাহক হিসাবে নিজেরা দাবি করত, তারা যখন সেই দলটা ক্ষমতায় আসলো স্বাধীনতার পরে, কিন্তু তারা কিন্তু সেই জনগণের মধ্যে স্বাধীনতার যে মূল চেতনা সেটাকে কিন্তু বাস্তবায়ন করতে পারেন নাই, কিন্তু পরবর্তী পর্যায়ে জিয়াউর রহমান এসে কিন্তু সেটাকে বাস্তবায়ন করেছেন, এবং এই কারণেই কিন্তু জিয়াউর রহমান এখনও জনগণের মাঝে সবচেয়ে বেশি জনপ্রিয়, তার ওই কর্মের মধ্য দিয়ে। তাই কাজেই স্বাধীনতার যে মূল চেতনা যেটা ছিল, যে আজকে গণতন্ত্র, কিন্তু পরবর্তী আওয়ামী লীগ এসে সেই গণতন্ত্রই তো খেয়ে ফেলছিল। গণতন্ত্র ছিল না, মানুষের মৌলিক অধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না, রাজনীতি করার অধিকার ছিল না, রাজনৈতিক দল সব নিষিদ্ধ হয়ে গেছিল। এটা তো মুক্তিযুদ্ধের চেতনা ছিল না, তাই না? কিন্তু জিয়াউর রহমান এসে আবার সবগুলো ফিরিয়ে দিচ্ছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা ছিলেন, এবং তিনি যখন শাহাদাত বরণ করেন সেই সময়টাতে তার জানাজায় অসংখ্য মানুষ হয়েছিল, এবং মনে হয় যে প্রত্যেকটা মানুষ যে তাকে ভালোবাসতো সেটার প্রমাণ মনে হয় সেই। অবশ্যই, ওই যে বললাম যে প্রতিটা সেক্টরে যে জিয়াউর রহমান তো রাজনীতিবিদ ছিলেন না, সময়ের প্রয়োজনে তাকে রাজনীতিতে আসতে হয়েছে, জনগণই নিয়ে আসছে, এবং এসে এখানে তিনি সফল হয়েছেন, যেহেতু জনগণের চাহিদাকে আগে দেখেন। জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে আসার আগে এই দেশের জনসংখ্যা ছিল একটা আপদ, একটা বিপদ, অর্থাৎ সবাই এত বড় জনসংখ্যা, এদেরকে খাওয়ানো পড়ানো, এদেরকে ব্যবস্থা করা কিভাবে হবে, কিন্তু এই জিয়াউর রহমান এই যেটা জনসংখ্যা যেটা আপদ ছিল সেটাতে তিনি সম্পদে কিন্তু রূপান্তরিত করেছেন। তিনি বিদেশে জনশক্তি রপ্তানি করেছেন, এবং আজকে যে বাংলাদেশটা টিকে আছে, বাংলাদেশের মেইন যে অর্থনৈতিক সোর্স একটা কিন্তু ওই ফরেন রেমিটেন্স, এটা কিন্তু তার সময় শুরু। আরেকটা যেটা আজকে গার্মেন্টস, যেটা দেখি গার্মেন্টস থেকে যেটা আমাদের টাকা আসে, এই দুইটা সোর্সের উপরেই বাংলাদেশ অর্থনীতি দাঁড়িয়ে আছে। এই দুইটাই কিন্তু জিয়াউর রহমানের আমলে শুরু করা, তো এই জন্যই বলবো যে প্রতিটা সেক্টরেই দেখেন আজকে যে পানির সমস্যা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে, সেই সময় এই মাওলানা ভাসানীর নেতৃত্বে তিনি সেসব ফারাক্কা মিছিল করেছিলেন সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার জন্য, এবং সেই সময় তিনি এটা জাতিসংঘে তুলেছিলেন এই পানির সমস্যা, যে কারণে পরবর্তী পর্যায়ে ভারত বাধ্য হয়েছিল বাংলাদেশের সাথে চুক্তি করতে। অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে আজকে দেখেন এই উপমহাদেশে, শুধু বাংলাদেশ না, এই উপমহাদেশে নিজেদের ক্ষমতার ভারসাম্য রক্ষা করা, নিজেরা স্বাধীনভাবে বেঁচে থাকা, নিজেদের অর্থনীতি ডেভেলপ করা, সেটার জন্য তিনি সার্ক গঠন করেছিলেন, যে সার্কের মধ্য দিয়ে আমাদের এই অঞ্চলের মধ্যে কিন্তু পরস্পর
মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। আজকে কিন্তু সেই সার্কটাকে আজকে বলা চলে যে মৃত করে ফেলা হয়েছে। তো এইরকম প্রত্যেকটা সেক্টরে আজকে বিদেশে যেমনিভাবে সেই সব মধ্যপ্রাচ্যের যুদ্ধের ব্যাপারে সেই সময় জিয়া রহমান একটা ভালো ভূমিকা রেখেছিলেন, যে কারণে ওই দেশে এখন পর্যন্ত জিয়া রহমানের নাম শ্রদ্ধার সাথে মানুষ স্মরণ করে। শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের যে নীতি ছিল, রাজনীতির যে নীতি ছিল, সেটা পরবর্তীতে আসলে বিএনপি কতটুকু সামনে এগিয়ে নিয়ে যেতে পেরেছে? এটাই তো সম্পদ, বিএনপির অ্যাসেট তো এটাই। বিএনপির অ্যাসেট জিয়া রহমান। বিএনপির অ্যাসেট হলো জিয়া রহমানের অনুসৃত নীতি। পররাষ্ট্রনীতিতে কী করেছিলেন তিনি, শিল্পনীতিতে কী ছিলেন তিনি, কৃষিনীতিতে কী করেছিলেন তিনি, শিক্ষানীতিতে কী ছিলেন। আজকে দেখেন বাংলাদেশে দুইটা সেক্টর, আজকের এই সরকার এখন অন্তর্বর্তীকালীন সরকার, তারপর দেখেন যে বাংলাদেশের যে দুইটা সেক্টরে সবচেয়ে বেশি দরকার, একটা হলো শিক্ষা আর একটা হলো স্বাস্থ্য। আজকে এই দুইটা সেক্টরেই কিন্তু তারা বাজেট কমায় দিছে। অথচ জিয়া রহমানের সময় দেখেন প্রত্যেকটা সেক্টর কি যেখানে যতটুকু দরকার সেটাকে কিন্তু সেভাবে, অর্থাৎ যে শিক্ষা একেবারে ধ্বংস হয়ে গেছিল, নকলের ছড়াছড়ি ছিল, শিক্ষার ব্যবস্থা একেবারে পৌঁছে গেছিল, সেই শিক্ষা ব্যবস্থাকে তিনি ঢেলে সাজাইছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছেন, সেই সময় আজকে যে ডক্টর মোশাররফ তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তিনিও সেই সময় বিরোধী দলে ছিলেন, প্রতিবাদ করেছেন, ছাত্ররা প্রতিবাদ করেছে, কিন্তু তারপরেও তিনি সেখানে হাজির হয়েছেন। হাজির হওয়ার পরে তাদেরকে বলেছেন আপনারা কী চান, কিন্তু সেই উত্তরটা ওনারা দিতে পারেনি, বরঞ্চ জিয়া রহমান সাহেবই দিচ্ছেন যে আমি মনে করি যে আজকে দেশটাকে গড়ে তুলতে হলে এটা দরকার। তখন বলছে মার্শাল উইথড্র, তখন জিয়া রহমান সাহেব বলেছে মার্শাল আমি দেই নাই, মার্শাল কীভাবে উইথড্র হবে আসেন আলোচনা করি, এবং তিনি মার্শাল উইথড্র করেছেন। এটাও কিন্তু ওয়ান অফ দ্য সাকসেস, যে জিয়া রহমান মার্শালও দেন নেই, জিয়া রহমান মার্শালও উইথড্র করেছেন, উইথড্র করে গণতান্ত্রিক রাজনীতিতে দেশকে ফিরিয়ে নিয়ে গেছেন। জিয়া রহমানের যে কয়টা সাকসেস ছিল এটা একটা সাকসেস। আরেকটা সাকসেস ছিল যে সেই সময় আওয়ামী লীগ সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের দিকে ঠেলে দিয়েছিলেন, অর্থাৎ অস্ত্র রাজনীতির দিকে ঠেলে দিয়েছিলেন, কিন্তু জিয়া রহমান সাহেব সেই অস্ত্রের রাজনীতিকে ফিরিয়ে এনে তাদেরকে পার্লামেন্টে নিয়ে আসছিলেন যে আসেন আপনাদের কি আছে পার্লামেন্টে বলেন, সেখান থেকে আমরা সব কিছু ঠিক করি। তো কাজেই জিয়া রহমান প্রত্যেকটা সেক্টরেই এমন কোনো সেক্টর নাই যেখানে সে উদাহরণস্বরূপ হিসেবে জিয়া রহমানকে নাম টানা যায় না। আজকের এই দিনটি আপনারা কিভাবে পালন করবেন বলে মনে করছেন? সারা দেশের মানুষ অন্তত এই দিনে স্মরণ করে, সবাই সবসময় স্মরণ, যখনই সংকট আসে তখনই জিয়া রহমানের নাম মনে হয় যে এই সময় জিয়া রহমানকে দরকার ছিল। দেশ সংকটে, এখনও সংকট কাটে নাই, কাজে এখনও কিন্তু জিয়া রহমানকেই সবাই মনে করবে। আমরা তো এই সরকারকে বলি যে দেখেন আপনার সংস্কার বলতেছেন, জিয়া রহমান সব সেক্টরে সংস্কার করছেন, কিন্তু উনি বলেন নাই যে আমার ঢালাওভাবে এটা করার জন্য এত সময় লাগবে, এটা করার জন্য অত সময় লাগবে। তিনি যখন যেটা দরকার সেটা করে ফেলছেন। তো এটার জন্যই আজকের এই দিনটাতে অবশ্যই বাংলাদেশের প্রতিটা মানুষ সশ্রদ্ধ চিত্তে জিয়া রহমানকে স্মরণ করে, এবং বিএনপির তো অস্তিত্বই হলো জিয়া রহমান। বিএনপির অস্তিত্ব, বিএনপিটা শুধু আমি বলবো যে বাংলাদেশের অস্তিত্বই জিয়া রহমান। আজকে দেখেন যেখানে সেই সময় স্বাধীনতার অর্থাৎ মুক্তিযুদ্ধে ঘোষণা দিয়েছেন তিনি, আবার স্বাধীনতা দেশ যখন চলছিল না সেই সময় জিয়া রহমান, এবং আজকে যে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে তিনি ঢেলে সাজিয়েছেন। তো কাজে সেই কারণে বাংলাদেশ যতদিন আছে জিয়া রহমান ততদিন আছে, এবং বাংলাদেশের এটাকে বাঁচিয়ে রাখার জন্যই কিন্তু গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্যই কিন্তু তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তো সেই কারণেই বিএনপি তার পথ ধরেই কিন্তু তাকে অনুসরণ করেই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 10 বছর সংগ্রাম করে আবার গণতন্ত্র ফিরে আনছেন, এবং এই দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি তিনি ফিরিয়ে দিয়েছেন। তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনার জন্য তিনি নিজের প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তিনি পার্লামেন্টে বিল পাশ করে তারপর তিনি বিরোধী দলে চলে গেছেন। তো কাজেই এই বিএনপি সেই পথ ধরে তার সন্তান তারেক রহমান আজকে যে আমাদের বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান আজকে দলের দায়িত্ব নিয়ে দেখেন এই যে 5ই আগস্টের পরে
এই গত 17 বছরে বিএনপির এত নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। বিএনপির নেতা কর্মীরা কোনো ব্যবসা করতে পারে না, বাণিজ্য করতে পারে না, চাকরি করতে পারে না, আমাদের সন্তানরা ইউনিভার্সিটিতে যেতে পারে নাই, কলেজে যেতে পারে নাই। অর্থাৎ এইরকম একটা অবস্থায় আওয়ামী লীগ দাঁড় করেছিল। কিন্তু তারপরেও 5ই আগস্টের পরিবর্তনের অভ্যুত্থানের পরে আমাদের নেতা তারেক রহমান বলেছে যে কোনো প্রতিহিংসা করা যাবে না, কোথাও কোনো আক্রমণ করা যাবে না। আজকে আমাদের যদি ক্ষতি হয়ে থাকে সেই ক্ষতি এই মুহূর্তে পোষানোর জন্য কেউ যাবে না। অর্থাৎ এটাই হলো পার্থক্য আজকে আওয়ামী লীগের সাথে বিএনপির। এটা অর্থাৎ আজকে ধৈর্য ধারণ করা। আজকে বিএনপি ক্ষমতায় নাই, কিন্তু তারপরও রাষ্ট্রের সকল বিষয়ে কিন্তু বিএনপি সহযোগিতা করতেছে। জি একদম। ওই যে বললাম 5ই আগস্ট জিয়াউর রহমানকে আসলে স্মরণ করছি আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, এবং তার যে রাজনীতির আদর্শ, সেই আদর্শটাকে ঠিক রেখে আমাদের দেশের রাজনীতি যেন সমৃদ্ধ হয় সেটাই প্রত্যাশা করছি। আজকে আমাদের আয়োজনে আপনি এসেছেন, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরতম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সর্বদা জনগণের পক্ষে থাকতে হবে, কারণ জনগণের পক্ষে কাজ করা হলো আমাদের প্রথম কর্তব্য। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।